প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে একজন শীর্ষ প্রভাবশালী আর্মি রিটায়ার্ড জেনারেলকে নিয়ে আপনাদের সামনে কথা বলতে চাই। সেই জেনারেলটি হচ্ছেন 2024-এর আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে সবচেয়ে সরব রিটায়ার্ড জেনারেল, সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। বদলে যাওয়া জেনারেল ইকবাল করিম ভূঁইয়া, অতীত কি মুছে ফেলা যায়? এমন শিরোনামেই আমরা কথা বলতে চাই। বাংলাদেশের ইতিহাসের পরতে পরতে লুকিয়ে আছে অনেক রহস্য আর ক্ষমতার খেলা। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষকে নিয়ে, যিনি সময়ের ব্যবধানে সম্পূর্ণ বদলে গেছেন। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। একসময় যার তত্ত্বাবধানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তার স্মৃতি বিজড়িত বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছিল, আজ তিনি আবার আওয়ামী লীগ পতনের অন্যতম বিপ্লবী মুখ। কিন্তু এই ভুল বদল কি স্রেফ আদর্শিক নাকি সুযোগ সন্ধানী রাজনীতি? চলুন প্রতিটি ঘটনার গভীরে গিয়ে বিশ্লেষণ করি। 2010 সালের 13 নভেম্বর দিনটি বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কিত অধ্যায়। এই সময়ের প্রেক্ষাপটে বলতে পারেন, এখন যেহেতু বিএনপি সরকার ক্ষমতায়, খালেদা জিয়াকে বাড়ি থেকে উচ্ছেদ করা এই সময়ের প্রেক্ষাপটে নিশ্চয়ই এটি একটি অপরাধ হিসেবে গণ্য হওয়ার কথা। যদিও কে অপরাধী সেটি বিচার করবার দায় আমাদের নয়, কে অপরিচ্ছন্ন বা কে পরিচ্ছন্ন সেটিও বিচার করবার দায় আমাদের নয়, কিন্তু আমরা তো প্রশ্ন করতে পারি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ঢাকা সেনানিবাসের মইনুল রোডের বাড়ি থেকে অত্যন্ত অমর্যাদাকর উচ্ছেদ করা হয়। সেই উচ্ছেদের সময় সেনাপ্রধান ছিলেন জেনারেল আব্দুল মবিন, কিন্তু পর্দার আড়ালের মূল নায়ক ছিলেন তৎকালীন কোয়ার্টার মাস্টার জেনারেল কিউএমজি ইকবাল করিম ভূঁইয়া। 2010 সালের মে মাসে তিনি কিউএমজি হিসেবে নিযুক্ত হন। সেনাবাহিনীর নিয়ম অনুযায়ী গ্যারিসন, সেনানিবাসের জমি ব্যবস্থাপনা এবং আবাসিক ভবন নির্মাণের সর্বময় ক্ষমতা থাকে কিউএমজির হাতে। সেনাবাহিনীর ল্যান্ডের সব ব্যবস্থাপনা, বাড়ি ঘর, এটা সেটা সব কিছুর ব্যবস্থাপনার দায়িত্বই থাকে এই কিউএমজি দপ্তরের হাতে। খালেদা জিয়াকে উচ্ছেদ করে সেই স্থানে বহুতল ভবন নির্মাণের পুরো প্রক্রিয়াটিও তদারকি করেছিলেন এই ইকবাল করিম ভূঁইয়া। এখন প্রশ্ন জাগে, এই উচ্ছেদে সফল হওয়ার পুরস্কার হিসেবেই কি 2012 সালের 25শে জুন তিনি লেফটেন্যান্ট জেনারেল থেকে পূর্ণ জেনারেল পদে পদোন্নতি পেয়ে সেনাপ্রধানের দায়িত্ব লাভ করেন? ক্ষমতার সিঁড়ি বাইতে তিনি কি তবে সেদিন খালেদা জিয়ার চোখের জলকে অগ্রাহ্য করেছিলেন? এখানেই শেষ নয়। 2014 সালের 5 জানুয়ারি বাংলাদেশের গণতন্ত্রের ইতিহাসে এক অন্ধকার দিন। 153টি আসনে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই প্রার্থীরা নির্বাচিত হলেন, সংসদ সদস্য হলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। দেশে যখন একতরফা নির্বাচনের প্রস্তুতি চলছে, তখন সেনাপ্রধানের চেয়ারে কে ছিলেন? হ্যাঁ, জেনারেল ইকবাল করিম ভূঁইয়া। তৎকালীন সময়ে সেনাবাহিনী ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে ছিল। 26শে ডিসেম্বর 2013 থেকে 9 জানুয়ারি 2014 পর্যন্ত তারা মাঠে ছিল। যদিও বলা হয় তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করেছে, কিন্তু প্রশ্ন থেকেই যায়, একটি বিনা ভোটের নির্বাচনকে বৈধতা দিতে সেনাবাহিনীর এই সক্রিয় অবস্থান কি এড়িয়ে যাওয়া সম্ভব? সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এবং তৎকালীন সেনা প্রধান কি রাজনৈতিকভাবে নিরপেক্ষ থাকতে পেরেছিলেন? মাঠ পর্যায়ের সাধারণ মানুষ এবং বিরোধী কর্মীরা যখন সেনাবাহিনীর কাছে ন্যায় বিচার আশা করছিল, তখন জেনারেল ভূঁইয়া সংবিধানের দোহাই দিয়ে তৎকালীন সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেছেন। এই নির্বাচনের পরই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়। সামরিক বেসামরিক আমলা নির্ভর এক ব্যবস্থা, এক গণবিরোধী ব্যবস্থার সূচনা হয়। সংবিধানের দোহাই দিয়ে জেনারেল ভূঁইয়া কি সেই ঐতিহাসিক দায় এড়াতে পারেন? আজকে বাংলাদেশের গণতন্ত্র যে সংকটে, রাজনৈতিক দল যে সংকটে, আজকে আমি যদি বলি আওয়ামী লীগ যে সংকটে, এই সংকটটা শুরু হয়েছিল কিন্তু
জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সেই সময়ের সহযোগিতার কারণে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো খালেদা জিয়ার বাড়ি উচ্ছেদের সময়কার সেনাপ্রধান জেনারেল মুবিন এখন নীরবে নিভৃতে আছেন। তিনি লোকচক্ষুর আড়ালে, হয়তো তিনি দেশেই নেই, কিন্তু জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার সম্পূর্ণ বিপরীত। আওয়ামী লীগ সরকারের শেষ সময়ে এবং পতনের পর তিনি যে পরিমাণ বিপ্লবী হয়ে উঠেছেন তা অনেককেই অবাক করেছে। 2024 সালের 4 আগস্ট তথাকথিত ছাত্র জনতার অভ্যুত্থান যখন চূড়ান্ত পর্যায়ে, তখন মহাখালীর রাওয়া ক্লাবে 48 জন সামরিক কর্মকর্তা বৈঠক করেন। সেখানে লিখিত বক্তব্য পাঠ করেন জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া। শিক্ষার্থীদের সমর্থনে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে তার সেই বক্তব্য ছিল অত্যন্ত চড়া। গত 22 মাস তিনি ফেসবুকে নানা বিশ্লেষণ দিচ্ছেন, এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গিয়ে সাক্ষীও হয়েছেন। এখন বড় প্রশ্ন হলো, এই বিপ্লব আগে কোথায় ছিল? যখন খালেদা জিয়াকে উচ্ছেদ করা হলো তখন কি তার ভেতরে কোনো নৈতিক বাধা কাজ করেনি? যখন 2014 সালে বিনা ভোটের নির্বাচনে সেনাবাহিনী সহযোগিতা করলো তখন কেন তিনি বিপ্লবী হতে পারলেন না? এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী যখন সময় বুঝে বিরোধী পক্ষ হয়ে যান তখন তাকে বিপ্লবী বলা হবে, নাকি সুযোগ সন্ধানে? এই ডাবল স্ট্যান্ড কি জাতির কাছে গ্রহণযোগ্য? দর্শক, এখনকার বড় খবর হলো জেনারেল অবসরপ্রাপ্ত ইকবাল করিম ভূঁইয়া এখন কোথায়? তিনি কি এখনো দেশে আছেন, নাকি বিচার এড়াতে গোপনে বিদেশে পাড়ি জমিয়েছেন? আমরা দেখছি বর্তমান সরকার ও বিচার বিভাগ 111-এর কুশীলব এবং বিগত সরকারের সময় বিতর্কিত ভূমিকা রাখা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। এমত অবস্থায় বিএনপি কি জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনি পদক্ষেপ নেবে, নাকি এই ভুল বদলের আড়ালে পার পেয়ে যাবেন তিনি? ইতিহাস কাউকে ক্ষমা করে না, সময় বদলে যায় কিন্তু কাজগুলোর দাগ থেকে যায়। মইনুল রোডের সেই কান্না আর 2014 সালের সেই ভোটহীন নির্বাচন, এই দুটির সাথে জেনারেল ইকবাল করিম ভূঁইয়ার নাম ওতপ্রোতভাবে জড়িত। আজ তিনি যতই সুশীল বা বিপ্লবী সাজার চেষ্টা করুন না কেন, আয়নার সামনে দাঁড়ালে কি তিনি নিজেকে নির্দোষ দাবি করতে পারবেন? আওয়ামী লীগ সরকারের বিভিন্ন স্তরের সুবিধাভোগী কর্মকর্তাদের বিরুদ্ধে যখন মামলা হচ্ছে তখন এই বদলে যাওয়া জেনারেলকে নিয়ে বিএনপি এবং বর্তমান প্রশাসনের অবস্থান কি হবে সেটিই এখন দেখার বিষয়। এই মুহূর্তের ভিডিও থেকে বিদায় নিতে চাইছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।